আমি কোনো দায়িত্ব নিয়ে গানটা লিখিনি, এটা আমার ভেতরে চলে এসছে। একটা ফ্যাসিস্ট সরকারকে টিকে থাকতে হলে এটাই প্রথম ওয়ে। কেউ কোনো প্রতিবাদের কথা বলতে পারেনি দাঁড়িয়ে। 15 বছরে একজন আর্টিস্টও কি তৈরি হয়েছে আমাদের দেশে? প্রথমত আসিফ নামগুলো এখন অনেক বেশি জনপ্রিয়। আপনি আসিফ আলতাফ, আমাদের একজন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, আমাদের একজন গায়ক আছেন আসিফ আকবর আছেন। আবার আমরা দেখছি যে একই সাথে আমাদের এই ছাত্র জনতা আন্দোলনের যে সমন্বয়কারী একজন হচ্ছেন আসিফ মাহমুদ। এই নামগুলো এখন বেশ সকলের মধ্যে বেশ আলোচিত, তাই দেখছি, অনেককে স্বপ্ন দেখায়, তাই দেখছি, তাদের উপর অনেক আস্থা। তো আপনার কাছে জিজ্ঞেস করি যে আপনার একটি গানের শিরোনাম দালালের বন্যা, এই যে গানটা আপনি গাইলেন এবং যে গানটা ছাত্র জনতার মধ্যে অনেকগুলো গান এবার বেশ মানুষকে অন্যভাবে জাগ্রত করেছে, জাগিয়েছে, মানুষের বঞ্চনা, মানুষের ক্ষোভ সব কিছুকে তুলে ধরেছে বিভিন্ন গানে। তো প্রথম হলে আপনার এই গানটাকে আপনি কিভাবে নিয়ে আসলেন? ব্যাপারটা হচ্ছে আমার গান আমি নিজেই লিখি, নিজেই সুর করি। তো ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমার আর কোনো দিকে মন ছুটছিল না। আমার মনে হচ্ছিল যে আমার কি রাইটার্স ব্লক হয়ে গেল নাকি, লিখতে পারবো? মানে অতিরিক্ত আনন্দে, অতিরিক্ত খুশিতে এক একটা লোকের মধ্যে প্রতিভা লোপ পায়, এটা আমি বিশ্বাস করি। মানে প্রেশারে থাকলে যেরকমটা বের হয় একটা মানুষের কাছ থেকে, খুব একটা স্বাধীন অবস্থায় বেরিয়ে যায় না। ঠিক তখনই বন্যার আবির্ভাব, যেটা আসলেও মন থেকে নিতে পারিনি। এবং তখনই হঠাৎ করেই এই গানটা 10 মিনিটে লেখা এবং পরের 10 মিনিট বা 15 মিনিটে রেকর্ড করে ছেড়ে দেয়া। মানে তার আগের দিনই বন্যাটা হয়েছিল এবং তখনই সেটা আমার পার্সোনাল ফেসবুক থেকে আমি বের করেছি। আমি এমন নয় যে আমি প্রথমে ইউটিউবে দিয়েছি বা আমার পেজে দিয়েছি, তেমনটাও নয়। তো ফেসবুকে দেওয়ার সঙ্গে সঙ্গেই মানুষের মনের কথা তারা হয়তো এই গানের মধ্যে পেয়েছে এবং তারা ওটাকে টেনে নিয়েছে। এইটা পুরোপুরি বলবো যে আমার কোনো কৃতিত্ব নেই, এটা ঈশ্বর প্রদত্ত এবং যা আশেপাশে ঘটেছে তাই আমি শুধু বলে দিয়েছি গানটার মধ্যে, বিন্দুমাত্র কৃতিত্ব আমার মধ্যে নেই এই গানটা লেখার ক্ষেত্রে। যেই গানটার জন্য আজকে এত বেশি আলোচনা বা যেভাবে আপনি বললেন যে গানটা, আমরা একটু গানটা চট করে একটু শুনে আসতে চাই। তোমার বন্ধু বন্ধু খেলা, ভেতরে পুরোটাই পচা গলা, তোমার চরিত্রটায় গুণ, তুমি বন্ধু নও শকুন। তোমার ভৃত্য যেদিন ভেগে গিয়েছিল, তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেলেছে মানুষ আস্থা কুড়ে, জানিয়ে দিয়েছো দালালিটা চাও, বন্ধুত্বটা দূরে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছো আসলে তোমরা পশু। ফেনী, নোয়াখালী, কুমিল্লা আর লক্ষ্মীপুরের শিশু প্রতিবেশী হয়ে দেখিয়ে দিয়েছো আসলে তোমরা পশু। আমার চোখে একই গোয়ালের গরু মমতা মোদি, চাটুকার প্রিয় অমানুষ শুধু খুঁজে যাও তো সামদি। তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, তুমিও জানিয়ে দিয়েছো সেদিন বন্ধুত্বটা দূরে। আয়না ঘরের মাফিয়া রানী, ডাকাতের সর্দার, তোমার দেশেতে আছে আরামেই বাংলার গাদ্দার। তোমার দেশেও মানুষ আছে, একাই তুমি নও, ধিক্কারে তারা ভাসিয়ে দেবে তোমার গদিটাও। তোমার ভৃত্য যেদিন ভেগে গেছে ঠিক তোমার আস্তানায়, ভৃত্যের শোকে ভাসিয়ে দিয়েছো দেশটাকে বন্যায়। তোমার দালালকে যবে ছুঁড়ে ফেললো মানুষ আস্থা কুড়ে, তুমিও সেদিন জানিয়ে দিলে বন্ধুত্বটা দূরে। আসিফ, যখন গানটা আপনি পাবলিশ করলেন আপনার ফেসবুক, আপনার নিজস্ব ওয়ালে, তারপর কিরকম প্রতিক্রিয়া? মানে প্রতিক্রিয়া প্রথমেই ধমক খাবো মায়ের কাছে, কেন বলতে যাস, কেন কিছু করতে চাস, কিন্তু উনি সবচেয়ে বড় ইন্সপিরেশন। তারপরেও
প্রথম গালিটা তার কাছ থেকে, কি দরকার এটা করার, কি দরকার একা একা বাইরে যাবার। কারণ তিনি তো অভ্যস্ত গত 16 বছরের জীবনযাপনে, কত রাত বাইরে থাকতে হয়েছে, কত গান করে পালিয়ে বেড়াতে হয়েছে, এমনকি মামলাও খেতে হয়েছে। তো তাই এই গান শোনার পরে কী দরকার। পরে যখন দেখেন না মানুষ আমার সঙ্গে, প্রিয় জনগণ আমার সঙ্গে, ফেনী, তারপর নোয়াখালী, কুমিল্লা অঞ্চল, লক্ষ্মীপুরে যে মানুষের মানে এই দুর্বিষহ মানবেতর জীবনযাপনের ছবিগুলো দেখার পরে কি আপনার মানে মনে হলো দ্রুত মানে এই গানটা লিখে ফেলতে হবে? গানটা ইম্পোজড হয়েছে। আমি আরেকবার বলি, আমি কোনো দায়িত্ব নিয়ে গানটা লিখিনি, এটা আমার ভেতরে চলে এসছে। তাই আমি বলছি টিভি চ্যানেলের মাধ্যমে যারা আজকে গানটিকে নিয়ে কপিরাইট করছেন, পাইরেসি করছেন, আমি আজকে সকালেও দেখেছি আরেকটি আইডি থেকে 4.1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। আমি তাদের প্রতি বলতে চাই আমার কোনো অবজেকশন নেই গানটা নিয়ে। আপনারা যে যত পারেন, যেভাবে ইচ্ছে পারেন আপনারা গানটি নেন। মহান আল্লাহ তাআলা আমাকে অত্যন্ত সচ্ছলভাবে পৃথিবীতে পাঠিয়েছে, আমার এটা বিক্রি করে খাবার প্রয়োজন নেই। 1 মাস আগেও আপনি যখন একটা গান বা ফেসবুকে একটা কিছু লিখতেন, বা তখন মনে হতো যে এই কেন লিখছো, তুমি চলে যাও, বা নানা রকম এক ধরনের প্রশ্নের সম্মুখীন, যেটা খুব চাপ, আমি আমার মানে আমার মনের ভাব আমি প্রকাশ করতে পারবো না, আরেকজনের অনুমতি নেই, এটা যে কোনো মানুষের জন্য খুব কঠিন। এবং বিগত দিনে সকলেরই এরকম একটা খুব বাজে অভিজ্ঞতা ছিল। এখন কি আপনি মনে করেন ভয় ডরবিহীনভাবে সবাই সব কথা বলতে পারবে? একটা ফ্যাসিস্ট সরকারকে টিকে থাকতে হলে এটাই প্রথম ওয়ে, এটার কোনো আর এর চেয়ে ভালো কোনো অপশন আর হতে পারে না। আপনি চিন্তা করুন গত 15 বছরে মানে গৃহপালিত বিরোধী দল বাদে কেউ কোনো প্রতিবাদের কথা বলতে পারেনি দাঁড়িয়ে। অনেক লোককে তারা সাপ্রেস করে রাখতে, দাবিয়ে রাখতে হয়েছে। 15 বছরে একজন আর্টিস্টও কি তৈরি হয়েছে আমাদের দেশে? ন্যান্সি আপুর মতো আর্টিস্টকে গান গাইতে দেয়া হয় না, চাপিয়ে রাখে, দমিয়ে রাখে। আরও বড় বড় আর্টিস্টদেরকে গান গাইতে দেয় না। নতুন আর্টিস্ট আসা তো দূরের কথা। কত বড় লজ্জার এই যে গৃহপালিত পশু বা শিল্পী বানাতে গিয়ে তারা কিছু জিনিস বানিয়েও ফেলেছেন এর মধ্যে। তারা বানিয়ে প্রত্যেক ঈদে আপনারা দেখছেন কিম্ভূত কিমাকার গজল সম্রাট নিজের চ্যানেল থেকে গান গেয়ে বেড়াচ্ছে এবং সেটাই ভাইরাল হচ্ছে। আরেকজন আর্টিস্ট এসে রবীন্দ্রসঙ্গীতকে চরমভাবে কদাকারভাবে গেয়ে ভাইরাল হলো। হ্যাঁ, অমুক মলম তমুক আলম এগুলো এসে ভাইরাল হলো এবং সে নিজেও জানে না সে কোন গানটা গেয়েছে। উপস্থাপিকা যখন তাকে ডেকে বলল, সে বলছে নজরুল গীতি, ওটা ছিল রবীন্দ্রসঙ্গীত। ও নিজেও জানে না ও কী গেয়ে ফেলেছে, কিন্তু ওটা ভাইরাল। তো ভাইরাল হওয়ার চান্স দিচ্ছেন না, আপনি সাপ্রেস করে রাখছেন। কোনো একটা কোথাকার বাদর এসে ডিগবাজি দিয়ে ভাইরাল হয়ে গেল, ভালো অ্যাক্টরদের খবর নেই, আপনি ঢুকতেই দিচ্ছেন না। তো ঢুকতে না দিলে কি হয়? যারা আপনি কখনোই সময় এবং জীবন মানুষকে ফেরত দিতে পারবেন না। এই 16 বছর যাদের নষ্ট করেছেন তাদেরকেও আপনি ফেরত দিতে পারবেন না, রাইট। কিন্তু অবশ্যই তারা উঠে আসবে। এবং যারা কথা বলার মানুষ, তারা যদি কথা বলার জন্যে এই যে আমাদের এই জেনারেশন জিকে সিলেক্ট করে নিতে পারে, তবে আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে কথা বলতে গেলে আমাদের অন্তত ভয়টা চলে গেছে। অধিকার পাবো কি না পুরোপুরিভাবে এখনও জানি না, কিন্তু অধিকারটা কি করে কেড়ে নিতে হয় সেই পথটা কিন্তু আমাদের জানা হয়ে গেছে। এই ক্ষেত্রে আসলে দায়টা কি শুধু আমাদের ঘাড়ে চেপে বসার, যারা চেপে বসেছিল তাদের দায়, নাকি আমাদের শিল্পী সমাজের একটা বড় দায় আছে? আমাদের শিল্পী সমাজের দায় তো অবশ্যই আছে, কারণ আমরাও প্রতিবাদ করিনি, আমরা পাগল হয়ে যেতাম বাসার মধ্যে বসে বসে। আর প্রতিবাদের ভাষা একটা শিল্পী, আমি কি বলবো, এখানে একজন শিল্পীকে আমরা কখনোই সেই অধিকার দেইনি যিনি একটি কথা সমাজের বিরুদ্ধে বলতে পারে, পলিটিক্যাল কোনো পার্টির এগেনস্টে বলতে পারে। শিল্পীর কাজ, তোরা তো গান গাবি, তোরা হচ্ছিস শিল্পী, তোদের এত বড় বড় কথা বলার দরকার কি? তো এই অধিকারটা আমাদের সমাজই আমাদেরকে দেয়নি। আপনি চিন্তা করেন গত 15 বছর কেন, গত 30 বছরে কোন বাবা মা চায় তার বাচ্চাটা বড় হয়ে গায়ক হবে, তার বাচ্চাটা বড় হয়ে ড্যান্সার হবে, নাট্যশিল্পী হবে? হ্যাঁ, কেউ চায়নি। আপনি নচিকেতার সঙ্গে গান করেছিলেন, নিশ্চয়ই। আপনি সেই গানের কথা এবং সেই গানের নচিকেতার সাথে যে গানটা হয়েছিল সেটা নিয়ে একটু গল্পটা শুনতে চাই। অত্যন্ত সাহসী, অত্যন্ত বিচক্ষণ এবং অবশ্যই নলেজেবল একটা লোকের কথা আপনি বললেন, প্রিয় নচিকেতা। তিনি যখন আমার গানটি শুনলেন আরও বছর 2 আগে, আমার ধারণা ছিল না তিনি গানটি গাইবেন। কারণ কোন গানটি এটা ছিল? কাঁটাতার। ও কাঁটাতার। কারণ বাংলাদেশের অনেক বিখ্যাত বিখ্যাত গায়িকারা আমাকে রিফিউজ করে দিয়েছে, তোমার সাথে গান গাওয়া যাবে না, তুমি সত্যি কথা বলো বা শুরুতেই তুমি অ্যান্টি স্টেট,
এটা তো তখনও তো এই কথাটা চালু ছিল না যে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি, না, তুমি অ্যান্টি স্টেট কথা বলো, সুতরাং তোমার সাথে গান গাওয়া যাবে না। ওই অবস্থায় দাঁড়িয়ে নচিকেতার মতন একটা মানুষ, ভারতে থাকা একটা মানুষ, তিনি যখন ফোন করে বললেন তুই এটা কি লিখলি, এটা তো আমার গাইতেই হবে, তিনি সেটা গেয়ে দিলেন। এটা আমার জন্য কত বড় পাওয়া আমি তখনও বোঝাতে পারবো না কাউকে। সেই গানের কিছু অংশকে আমাদেরকে আপনি শোনাতে পারেন? নিশ্চয়ই, একটু, কারণ আমাদের দর্শকরা অন্তত নিশ্চয়ই একটু উপভোগ করতে পারে। কাঁটাতারের এপার থেকে দেখছি তুমি আছো এই সুখে, রাজত্বটা তোমার শাসনে, বসে আছো সিংহাসনে। নচিকেতা বলছে দূর থেকে মনে হয় সুখেই আছি আমি বোধহয়, সুখ আসলে কার চরণে জানে খোদা জানে ভগবানে। কাঁটাতারের এপার থেকে দেখছি তুমি আছো এই সুখে, রাজত্বটা তোমার শাসনে, বসে আছো সিংহাসনে। এবার আমি বলছি শুষ্ক মৌসুমে, এথায় আমার নদী ফাঁকা, সেথায় পূর্ণ ফারাক কাটা, সেথায় আমার বাবার ভিটা, কষ্টে মাখা সেই স্মৃতিটা। ধর্মের বলে দেশ বিভাগে গিয়েছি চলে, তোমার নামাজ আমার পুজোয় দেখি নিজেদের আড়ালে। তাই তো বলি তুমি আর আমি একইভাবে বাঁচি রক্ত ঘামে, সুখ আসলে কার চরণে জানে খোদা জানে ভগবানে। এরকম আর কি। নচিকেতার সাথে আপনার যোগাযোগ হলো কিভাবে? একাই। একজন বিখ্যাত মিউজিক ডাইরেক্টর আছেন পাভেল আরিন, তিনিও নচিকেতাকে চিনতেন না। তো আমাকে বললেন যে আমি আপনার হয়ে একটু তাকে ফোন দিই। তো তার ম্যানেজারের নাম্বারটা জোগাড় করে তাকে ফোন করলেন এবং নচিকেতা রেসপন্স করেছেন। নচিকেতা রেসপন্স করার আগে ন্যাচারালি বলবে যে গানটা পাঠা, দেখি। লিরিকটা পাঠালাম, সুরটা পাঠালাম, উনি বললেন যে আমি গাইব। তো এই যখন গানটা গাইলেন তিনি এবং তারপরে যে মানুষ এতটা পছন্দ করলো, তারপরে তার সাথে আপনার কি আলোচনা হলো? তারপরে সেকেন্ড গান, হ্যাঁ সেকেন্ড গান যেটা আবারও গাইলাম, তোমার মিছিল স্লোগান, প্রতিবাদের গান। মানে এখানে প্রত্যেকটা গানেই আমার নচিকেতার মধ্যে একটা ঝগড়া লেগে যায়। ঝগড়াটা হচ্ছে আমি তাকে একিউজ করি, তুমি ফারাক্কা কেন ছেড়ে দাও এই বর্ষা মৌসুমে, আর শুষ্ক মৌসুমে কেন বন্ধ করে দাও। তো নচিকেতা সেটা স্বীকার করে বলছে যে আমারও দুঃখ আছে, আমারও বাবার ভিটাটা ওখানে ছিল, ওখান থেকে আমরা চলে এসেছি। তো এইরকম একটা ঝগড়া সবসময় লেগে থাকে গানের মধ্যে। তো এই লাস্ট গানে যেটা ছিল, নচিকেতা আমাকে বলছে যে তোমরা বারবারই আন্দোলনে ব্যর্থ হও এবং বারবারই তোমরা রক্তাক্ত হও, তোমরা একবারও উইন করতে পারো না। আপনি কি মনে করেন যে আসলে যেই লক্ষ্য নিয়ে আমাদের অনেক রক্ত ঝরলো মানুষের, তারপরে যে অর্জিত স্বাধীনতা এলো, তার সুফল আসলে আমরা কিভাবে ভোগ করব, বা তার সুফল সামনে পেতে গেলে কি কি করা উচিত? একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কি মনে করেন? আমি যেটা আশা করতে পারি, মানে যেই আশা করেই আমরা এই রক্তপাতগুলো হলো, বা যেই আশা করেই আমরা যাই বলি না কেন, কেউ বলছে স্বাধীন, কেউ বলছে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, কিন্তু সেই বাংলাদেশকে যদি আমরা পেতে চাই তাহলে সেইখানে আমাদের শাসন ব্যবস্থারও পরিবর্তন অবশ্যই লাগবে। এই যে ধরেন আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে তো আসলে মানুষের প্রত্যাশা অনেক বেড়ে যাচ্ছে, প্রতিদিন দাবি, মানে একটি সরকারের এক মাস না হতে হতে দাবির পর দাবি। হ্যাঁ, মানুষের অনেক বেশি প্রত্যাশা, এই কারণে হয়তো দাবি। অনেকেই অনেকভাবে হয়তো বঞ্চিত, অনেক মানুষ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে আমাদের রিক্সা শ্রমিক ভাই থেকে শুরু করে আরও অনেক চাকরিজীবী পেশাজীবী মানুষরাও দাবি করছে। এটা তো এক ধরনের চাপ তাদের উপরে, আপনি কি মনে করেন? এই চাপ তারা গ্রহণ করে অভ্যস্ত। তাদের এক একজনের, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই না, তাদের যে প্রোফাইল, তাদের যে ব্যাকগ্রাউন্ড, তাদের যে অ্যাচিভমেন্ট এবং তাদের যে এটা কনসিস্টেন্সি, সেটা দেখলেই তাদেরকে বোঝা যায় তারা কতটুকু ক্যাপাবল। আমি হলফ করে বলতে পারি ওনারা ফেল করার মানুষ নয়। এবং তার কাছে তো আমারও দাবি, আপনি মানুষের কথা বলেন, তাদের সামনে দাঁড় করিয়ে দিলে তো আমারই 1000 দাবি আমি বলে যাব, কিন্তু আমি জানি তারা বিচলিত হবেন না। এই আমাদের যে আন্দোলনটা ছিল ছাত্র জনতা, সেই আন্দোলনের একটা চূড়ান্ত সমাপ্তি ঘটেছে 5 অগাস্ট। তারপরে আন্দোলন চলমান, বিজয় এসেছে। আগামীতে মানুষের ভোট ও ভোটের অধিকার, ব্যালটের অধিকার, কথা বলার অধিকারের নিশ্চয়ই সবচেয়ে বড় একটা সময় নির্বাচন হবে। ভবিষ্যতে আপনার কি মনে হয় যখন এই ব্যালটের মাধ্যমে নতুন সরকার আসবে,
আসলে শিক্ষাটাকে আমরা নিতে পারবো? আমাদের অস্থিমজ্জায় যে দুর্নীতি, মিথ্যা বলা এবং আমরা যে ধরনের খুব দ্রুত মানে আমি আমার নিজস্ব কিছু এক্সাম্পল আছে, আমি দেই সেটা। প্লিজ। ভবিষ্যতে যেই সরকার আসবে তাকে নির্বাচন করবে কারা? আমরাই তো করব। সুতরাং প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কাকে এনে সরকারে বসাবো। দ্বিতীয়ত বলছে তারা কি শিক্ষা গ্রহণ করলো কি না। শিক্ষা গ্রহণ কিন্তু ফ্যাসিস্টরাও করে, চোরেরাও করে। চোরেরাও যখন সেকেন্ড টাইম চুরি করতে যায় গায়ে তেলটা দিয়ে যায় যেন ধরাটা না পড়ে, পিছলাকে যেন বেরিয়ে যেতে পারে। সুতরাং চোরের ধরা খাওয়াটা আর আপনার আমার ধরা খাওয়াটা কিন্তু অন্যরকম। আমি একবার চুরি করতে গেলে সেকেন্ড টাইম বলবো যে না, চুরি করাটা অন্যায়। ও কিন্তু সেটা বুঝেনি। ওর ধারণা হয়েছে যে ওর গায়ে তেল দিয়ে যেতে হবে, সেকেন্ড টাইম যেন না ধরা পড়ে। তো সেকেন্ড টাইম যখন ফ্যাসিস্ট আসবে ওর ধারণা, ওর টার্গেট হবে এর চেয়ে 4 গুণ লাশ ফেলে আরও 4টা দিন বেশি ক্ষমতায় রয়ে যাওয়া। তো কাদেরকে আমরা আনবো সেটা পুরোপুরি আমাদের উপর ডিপেন্ড করছে। এবং যতক্ষণ না পর্যন্ত রিফর্ম কোনো মানুষ পাচ্ছি, আমরা ভোটের অধিকার চাইবো কিনা সেখানেও প্রশ্ন থেকে যায়। কিন্তু আগে দেখা যাক যে আমাদেরকে যারা রিফর্ম করতে এসছেন তারা কতটুকু দেশটাকে নিয়ে যায়, তারা কতটুকু সৎ, তারা কতটুকু গণমুখী মানুষ, এবং আমরা কতটা রিফর্মড হতে পেরেছি, ফ্যাসিস্টরা কতটা রিফর্মড হতে পেরেছে, এক্সট্রিমিস্টরা কতটা রিফর্মড হতে পেরেছে। সবাইকে নিয়ে তারপরে আমরা চুজ করার একটা অপশন আছে কিনা, নাকি নতুন কিছু চাই, এগুলো সব কিছু ডিসাইড করার দায়িত্ব কিন্তু আমার আপনার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। অনেক ধন্যবাদ। এবং আমরা এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। আসলে আমরা সবাই এই বাংলাদেশটাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্যে, যারা সাপ্রেস ছিলেন এতদিন, যারা পেছনে পড়ে রয়েছি, যারা পেছনে পড়ে আছেন এখনও, তারা সবাই অন্তত পক্ষে একটা কথা বলার স্পেস পেয়েছি, একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং এটাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, এটাই প্রত্যাশা।